দর্শক, ইরানে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যৌথ হামলা এবং বাংলাদেশের অর্থনীতিতে এর প্রভাব নিয়ে বিস্তারিত আলোচনায় আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন অর্থনীতিবিদ এস এম সিদ্দিকী। আপনাকে স্বাগত দেশ বাণিজ্যে। ধন্যবাদ। জি, আমরা কিন্তু দেখতে পাচ্ছি মধ্যপ্রাচ্যে যে চলমান অস্থিরতা চলছে এর প্রভাবে বিশ্ববাজারে জ্বালানি তেলের দামটা আসলে কোন পর্যায়ে চলে যাচ্ছে। বাংলাদেশে এর প্রভাব, জ্বালানি তেলের প্রভাবটা আসলে বাংলাদেশের কি ধরনের প্রভাব পড়বে বলে আপনি মনে করছেন? হ্যাঁ, এর প্রভাব তো ইমিডিয়েটলি পড়তে শুরু করেছে। তবে একটা জিনিস বলে রাখি, শুধু জ্বালানি সংকট নয়, সব ধরনের সরবরাহই আমদানি এবং রপ্তানি বাধাগ্রস্ত হবে। জ্বালানির ব্যাপারে যেহেতু আমরা স্পট মার্কেট নির্ভর এবং আমাদের জ্বালানির কোনো রিজার্ভ নেই, এই মুহূর্তে যারা স্টকিস্ট আছে স্পট মার্কেটে, ওরা সাময়িকভাবে বিক্রি বন্ধ করে দেবে। কারণ আমি অলরেডি শুনতে পাচ্ছি বিভিন্ন র মেটেরিয়ালস, পেট্রোলিয়াম জাত যে প্রোডাক্ট গুলো বিদেশের মার্কেটে অফার করা বন্ধ করে দিয়েছে, বিক্রি বন্ধ করে দিয়েছে। এটার অর্থ হচ্ছে যে একটা পরিস্থিতি অবজার্ভ করে তারা অন্য কমিটমেন্ট গুলো করবে। সুতরাং এদিকে একটা সূত্র বলছে যে বাংলাদেশে আগামী 2 মাস 3 মাসের জ্বালানি সংকট নেই, কিন্তু 2 মাসের জ্বালানি সংকট নেই, কিন্তু থার্ড মাসে বা ফোর্থ মাসে তো সংকটটা দেখা দিবে। এবং সাবসিডি বেশি দামে কিনে যদি মার্কেটে বিক্রি করতে হয়, সাবসিডি দিতে হবে। বাংলাদেশ এমনিতেই এনার্জি তো অনেক বেশি সাবসিডি দেয়। ফার্দার সাবসিডি দিলে বাংলাদেশের অর্থনীতিতে একটা ভীষণ রকম চাপ টানাপোড়েন তৈরি পড়বে। হবে। হ্যাঁ, জি, তো সুতরাং সামগ্রিকভাবে অর্থনীতিতে এটার একটা প্রভাব প্রচন্ড রকম। এবং অলরেডি জিব্রাল্টার প্রণালীটা এখনো বন্ধ হয়নি। ইরান বলেছে এটাকে এখনো ওরা বন্ধ করবে বলে সিদ্ধান্ত নেয়নি। এট দি সেম টাইম বলা যায় কিছু জাহাজ অলরেডি জিব্রাল্টার প্রণালীর কাছাকাছি যে তারা রুট ডাইভার্ট করে চলে গেছে। কিছু কিছু জাহাজ এদিক এখন যাচ্ছে ওই দিক দিয়ে, তবে সীমিত হয়ে পড়েছে। তো এতেই তো বোঝা যায় যে আন্তর্জাতিক বাজারে আমরা আমদানি এবং রপ্তানি দুইটাতে ক্ষতিগ্রস্ত হব। জি, আমরা মধ্যপ্রাচ্যের শুধু দেশগুলোই ইস্টের তো উপর নির্ভর আসলে করে তো জি, মধ্যপ্রাচ্যের দেশগুলোই তো বাংলাদেশের প্রধান শ্রমবাজার। এই যুদ্ধ আসলে দীর্ঘমেয়াদী যুদ্ধ পরিস্থিতি শ্রমবাজারে কি ধরনের প্রভাব ফেলবে? অলরেডি জাহাজ এয়ারলাইন তাদের সবগুলো কয়েকদিনের জন্য তাদের সবগুলো ফ্লাইট বন্ধ করে দিয়েছে। এবং এটা 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 কবে নাগাদ খুলবে হয়তো আরো ফার্দার এক্সটেন্ডেড হবে। এই এই যুদ্ধটা যদি সীমিত পর্যায়ে বা একটা দৃশ্যমান একটা অবস্থায় না যায়, দুই দুই পক্ষ যদি এগ্রি না হয় যে সিভিলিয়ান ট্রান্সপোর্টেশনে ওরা কোনো বাধা দেবে না। যেমন ইউক্রেন রাশিয়া ওয়ারের কিন্তু ওদের ভিতরে একটা সমঝোতার আছে। যুদ্ধ চলছে কিন্তু তাদের ভিতরে একটা সমঝোতা আছে, কিছু কিছু কমিউনিকেশন বিজনেস ট্রানজাকশনকে ওরা সহযোগিতা করে, বিশেষ করে ফুড গ্রেড। এই যুদ্ধ অনেকদিন চলবে বলে মনে হচ্ছে, কারণ ইরান অ্যাডামেন্ট তার স্ট্যান্ডের ব্যাপারে। সুতরাং যদি 6 মাস 1 বছর বা কয়েক বছর এই যুদ্ধ চলতে থাকে, তাহলে এটার সিভিল সাপ্লাই, জাহাজ চলাচল, প্লেন চলাচল, আকাশপথ, জাহাজপথের যে ট্রান্সপোর্টেশন, এটার উপর কি প্রভাব পড়বে বা কতটুকু সীমিত পর্যায়ে তারা অনুমতি দেবে, সেটা একটা দেখার বিষয়। আর একটা ব্যাপার হচ্ছে তারা যাওয়ার সুযোগ দিলেও ইন্স্যুরেন্স কাভারেজ বেড়ে যাবে, জাহাজের মূল্য বেড়ে যাবে। কারণ জিব্রাল্টার প্রণালী দিয়ে যে জাহাজগুলো যাবে সবগুলো এটা রিস্ক নিয়েই সেখান দিয়ে যাবে। সেই রিস্কের কারণে জিনিসপত্রের দাম, জাহাজের ভাড়া এগুলো বেড়ে যাবে। বেড়ে যাবে। আসলে এই তো সংকট মোকাবেলায় এমপ্লয়মেন্ট অপরচুনিটি ক্রিয়েট একটা প্রভাব পড়বে, এটা তো বটেই। কারণ বিদেশে আমাদের দেশের লোকজন তো বিদেশে যেতেই পারবে না। অলরেডি আমাদের কয়েকজন বাংলাদেশি এক্সপাট্রিয়েট মারা গেছে গোলার আঘাতে দুবাইতে। জি, আসলে এই ধরনের সংকট মোকাবেলায় এই মুহূর্তে আসলে বাংলাদেশের কোনো পদক্ষেপ নেওয়ার কোনো পরামর্শ আছে কিনা আপনার কাছে? কি ধরনের পদক্ষেপ নিতে পারে? আমাদের আমাদের আসলে আমাদের রাষ্ট্রের যে ভূমিকা আন্তর্জাতিক রাজনীতিতে, এটাকে প্রভাবান্বিত করার মতো অবস্থা তো আমরা নেই। তবে আমাদেরকে সবার সাথে সম্পর্ক রেখে চলতে হবে। বিশেষ করে আমি বলবো আমেরিকার সাথে যে চুক্তিটা হয়েছে, সেই চুক্তিতে কিন্তু আমরা কমিটমেন্ট করেছি আমরা এনার্জি কিনবো, ওদের কাছ থেকে গ্যাস কিনবো, ফুয়েল কিনবো। সেটা অবশ্যই বেশি দামে। এখন সেই চুক্তিটা আবার শাপে বর হয় কিনা দেখেন। এমনও তো হতে পারে যে আমরা কোথাও ওই গ্যাস পাবো না, তেল পাবো না, কিন্তু আমেরিকার চুক্তির কারণে আমেরিকা হয়তো কিছু ম্যাটেরিয়াল আমাদেরকে দিতে পারে। সেটা একটা অপশন পলিসি মেকাররা বিবেচনা করে দেখতে পারেন।
যে আমরা মিডল ইস্ট থেকে নিতে পারছি না, আমাদেরকে এই প্রোডাক্ট দেওয়া হোক, সেটা একটা অপশন। এছাড়া এই যে শ্রমবাজারের কথা যেটা বললাম, এইটার আসলে কোনো বিকল্প কোনো কিছু খোঁজার উপায় আছে কিনা বাংলাদেশে? এইটার কোনো বিকল্প নাই, এটার কোনো বিকল্প হবে না। কারণ হচ্ছে আমাদের অদক্ষ শ্রমিকদের পৃথিবীর মার্কেটে কোথাও, মিডল ইস্ট ছাড়া কোথাও তো আমরা এত মানুষ পাঠাতে পারি না। জাপানের মতো মার্কেটে বা অন্যান্য মার্কেটে দক্ষ শ্রমিক ছাড়া ওরা নেয় না। একমাত্র মিডল ইস্ট আমাদের অদক্ষ শ্রমিক নেয়। তো ওইটাই আমাদের শেষ ভরসা। তো সেখানে যদি যুদ্ধ চলতে থাকে, সেখানে যদি তারা অর্থনৈতিক ক্ষতিগ্রস্ত হয়, তাদের আমদানি রপ্তানি ক্ষতিগ্রস্ত হয়, সুতরাং তাদের ডিমান্ড কমে যাবে। হয়তো নতুন যাওয়া তো দূরের কথা, হয়তো এমনও হতে পারে এক্সিস্টিং শ্রমিক তারা ছাঁটাই করতে শুরু করবে। সবকিছু নির্ভর করছে যুদ্ধটা কতদিন চলবে, কিভাবে চলবে। আ সেক্ষেত্রে আসলে ওরা আমাদের বিশ্ব যারা অর্থনীতির ব্যাপার আমাদের মানব সম্পদ আছে তাদের দক্ষতা উন্নয়নটাও বেশি জরুরি। খুবই জরুরি। জি, এবং এটা তো আর ওভারনাইট করা সম্ভব নয়। এটা কয়েক প্রক্রিয়াটা বছরের একটা চলমান। ক্রাশ প্রোগ্রাম নিয়ে যদি জি, দক্ষতা অর্জন করা যায় আরকি। জি। আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হবার জন্য।